ওয়ালাইকুম আসসালাম। তো বেসিক্যালি আজকে আমাদের ক্লাসটা হচ্ছে কিভাবে স্কোপাস ইন্ডেক্স জার্নালে আপনারা পাবলিশ করবেন বা কি কি ওয়েতে করা যায় সেই জিনিসগুলো আজকে নিয়ে আলোচনা। আগে তো আপনাকে চিন্তা করতে হবে আপনি কি রিসার্চ, মানে আপনি যে জার্নালটা পাবলিশ করবেন সেটা কি আপনাকে আপনার কারেন্ট যে সিচুয়েশন সেই জিনিসটাকে অ্যাড্রেস করতেছে কিনা সেগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে পাবলিশ করতে হবে। সো স্কোপাস ইন্ডেক্স জার্নাল কি তিনটা চারটা আছে: Q1, Q2, Q3, Q4। Q1 হচ্ছে হাই, যেটার অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে আপনার 5 to 7%, মানে আপনার 100টার মধ্যে হয়তো বা 5টা থেকে 7টা জার্নাল পাবলিক একসেপ্ট হয়, অনেক সময় সেটা তিনটাও হয়। আবার Q2 তে হচ্ছে এরকম যে 20 to 25% পর্যন্ত একসেপ্টেড হয়। মানে রেঞ্জ Q2, মানে Q1 হচ্ছে টপ রেটেড জার্নাল, Q2, তারপরে Q3, Q4 এভাবে আসে। সো আপনি যদি ফার্স্ট পাবলিকেশনের জন্য যান, একদম ফার্স্ট পাবলিকেশন, ইউ শুড টার্গেট Q3, Q4, দেন আস্তে আস্তে সেটা Q2 থেকে Q1 এ যেতে হবে। তো এইভাবে আপনি চিন্তা করবেন। তো এই জিনিসগুলো আপনাকে আগে ঠিক করতে হবে যে কিভাবে যাবেন। তো আসি আপনার ফার্স্ট স্কোপাস ইন্ডেক্স জার্নাল ইম্পর্টেন্ট ফর কিসের জন্য আমরা স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিশ করি? আমাদের একটা মাইল স্টেশন মাইল স্টেশন মাইলস্টোন আর রিসার্চের, বিকজ এটা আমার ভিজিবিলিটি বাড়ায়, মানুষ আমার রিসার্চ করতেছে, এটা আমার ক্রেডিবিলিটি হচ্ছে, তারা সবকিছু দেখতেছে বুঝতেছে, দেখার পরে তারা আমার রিসার্চটা পরে সাইটেশন করতেছে, আমার ইনটেক্স সাইটেশন হচ্ছে, আমার যখন সাইটেশন হচ্ছে তো ওভারঅল কি আমার গুগল স্কোরের র্যাঙ্ক বাড়তেছে, সাইটেশন র্যাঙ্কিং বাড়তেছে। তো এইগুলোর কারণে আমি পাবলিকেশন করতেছি। আর যারা পিএইচডি হোল্ডার আছেন বা পিএইচডি করতেছেন তাদের তো পাবলিকেশন ম্যান্ডেটরি, দুইটা কিউ মানে স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিকেশন থাকতেই হবে, মাস্ট। সো আপনি যখন কোনো একটা রিসার্চ পাবলিশ করতে যাচ্ছেন সেখানে আপনাকে রাইট রিসার্চ টপিক সিলেক্ট করতে হবে। সেখানে আপনাকে কি কি মানে কনসিডারেশন রাখতে হবে? কারেন্ট রিসার্চ গ্যাপ, যেটা এখন এখন বর্তমান যুগে যে কারেন্ট রিসার্চ গ্যাপ নিয়ে কাজ হচ্ছে, সেটা আপনার 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 ফিল্ডে, আপনি আপনার ফিল্ডে যেটা নিয়ে কাজ করবেন সেটার কারেন্ট রিসার্চ গ্যাপটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। তারপরে আপনার ফোকাস করতে হবে ইমার্জিং ট্রেন্ড এবং প্র্যাকটিক্যাল প্রবলেমস, যে ইমার্জিং ট্রেন্ডস গুলো কি হচ্ছে। যেমন এখন তো সবকিছুর মধ্যে এআই এর একটা ইনভলভমেন্ট আছে, তো আপনি সেটাকে এআই দিয়ে কিভাবে এআই এর মাধ্যমে এআই দিয়ে কিভাবে আপনি সলভ করতে পারেন, এই জিনিসটা আপনি তুলে নিয়ে আসেন। মানে জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বললাম। এনশিওর দ্য টপিক অ্যালাইন উইথ ইউর এক্সপার্টিস, আপনার এক্সপার্টিস মানে আপনার যে ফিল্ড ব্যাকগ্রাউন্ড সেটার সাথে যাতে সেটা আহ, সেটা হয়, ফিল করা। ঠিক আছে, শুধু লিটারেচার রিভিউ করতে হবে আগে। এখন আমি সবসময় বলছি না, আগে আপনি লিটারেচার, আপনি আগে যখন ব্রেন স্টর্মিং করবেন সাথে সাথে লিটারেচার রিভিউ করবেন। সেটা করলে কি হবে, আপনার রিসার্চ গ্যাপটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন, সাথে সাথে সবকিছু আপনার জন্য ইজি হয়ে যাবে। সো অলওয়েজ লিটারেচার রিভিউটা বসে করবেন। যেমন এটা আমি জাস্ট এমনি বলছি, এক্সাম্পল দিচ্ছি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ডিজিটাল ফিনটেক, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, হেলথ কেয়ার অ্যানালাইসিস, ইন্টারনেট অফ থিংস, এগুলো হচ্ছে বিভিন্ন এক্সাম্পল। এখন আপনি কিভাবে চুজ দা অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল, সেটা কি কিতে করে স্কোপ আছে, স্কিমেগো, জার্নাল এন্ড কান্ট্রি র্যাঙ্ক, সাইট স্কোর, এইগুলাতে আপনি করবেন। আমি লাস্টে দেখাবো যে স্কোপ আছে কিভাবে কোনো জার্নাল ফাইন্ড আউট করতে হয়, কিভাবে করতে হয় সেটা। ইভালুয়েশন হচ্ছে স্কোপ এন্ড এইমস, কোয়ার্টারলি র্যাঙ্ক যেটা বললাম, Q1, Q2, Q3, Q4, সেটা আপনি চেক করবেন। আপনি যে জার্নালটা পাবলিশ করতেছেন সেটা অবশ্যই স্কোপ আছে গিয়ে চেক করে নেবেন। অ্যাকসেপ্টেন্স রেট, শুনুন, যখন জার্নাল পাবলিকেশনে যাবেন অবশ্যই আপনাকে অনেক হাতে টাইম ধরে নিতে হবে। যেমন Q1 জার্নালে পাবলিশের ক্ষেত্রে আপনার 6 to 18 মান্থ তাদের টাইম লাগবেই, সেটা যত যত হারই হোক প্যাকেট। আর হচ্ছে এর মধ্যে আপনার পাবলিকেশন হবে, যদি রিজেকশন আসে রিজেকশন আসবে, রিভিউ আসলে রিভিউ আসবে, মানে আহ, কোনো এডিটেড অপশন থাকলে সেটা করতে হবে, সবকিছু ওই আসবে। এবং জার্নাল পাবলিকেশনে আমাদের জন্য সবচেয়ে বড় ব্যারিয়ার কি জানেন? এপিসি কস্ট যেটা বলি, আর্টিকেল প্রসেসিং বা পাবলিশিং কস্ট যেটা বলি সেটা। Q1 এ আপনার আর্টিকেল পাবলিশিং কস্ট শুরু হয় USD 2000, মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট 2,30,000 থেকে 40,000 টাকা আপনার কস্টিং পড়বে। এটা হচ্ছে নিম্ন রেট। আছে কি কিছু কিছু যেগুলো হচ্ছে আবার এক 1.5 লাখ টাকার মতনও পড়ে। আবার
খুব রেয়ার কেসে আপনার এপিসি কস্ট ছাড়াও কিছু কিছু জার্নাল পাবলিকেশন আছে, সেগুলো আপনার ফাইন্ড আউট করতে হবে। এটা আপনার মানে খুঁজে বের করতে হবে যে কোনটা আপনার জন্য সুইটেবল। এটা কেউ আপনাকে মানে হাতে ধরায় দিবে না যে এইটা আপনার জন্য সুইট। এটা আপনার আপনার টপিক ওয়াইজ আপনাকে চুজ করতে হবে যে কোন জার্নালটা আপনার জন্য সুইটেবল, কোনটা Q1, কোনটা Q2, কোনটা Q3। এগুলো সব হচ্ছে আপনি স্কোপ আছে গিয়ে চিন্তা করবেন। ওই যে যেটা বললাম, যারা হচ্ছে আর্লি ক্যারিয়ার রিসার্চ তারা Q2 Q3 তে আগে ট্রাই করে, মানে Q4 থেকে শুরু করে Q2 Q3 মধ্যে চেষ্টা করবেন। দেন একটা দুটো যদি পাবলিকেশন হয়ে যায়, দেন আপনারা টার্গেট করেন Q1, কোনো ইস্যু নাই। আপনি তারপরে Q1 ইচ্ছা মতন করতে পারবেন, সমস্যা নেই। কন্ডাক্ট এ কম্প্রিহেন্সিভ লিটারেচার রিভিউ, যেটা বললাম, আপনার ফিল্ডটাকে বুঝতে হবে যে ফিল্ড নিয়ে কথা বলতে চাচ্ছেন, কি করবেন না করবেন। আপনার রিসার্চ গ্যাপ ছাড়া তো কোনো রিসার্চ হয় না, আমি তো সেটা বলছি। আর আপনার সেই জিনিসটা রাখতে হবে। থিওরিটিক্যাল ফাউন্ডেশন আপনার থিওরির সাথে ম্যাচ। যেমন আমার মার্কেটিং এর জন্য ট্যাম, সর, টেকনোলজি, তারপরে আরো যে ট্রাস্ট থিওরি আছে, থিওরি মডেল আছে, সেগুলোর সাথে রিলেট করে আমি থিওরির সাথে রিলেট করে আমার রিসার্চ গুলো রেডি করি। বেস্ট প্র্যাকটিস কি? রিভিউ রিসেন্ট স্টাডি, সবসময় যেটা বলছি লাস্ট 5 ইয়ার্স আপনি রিভিউ করবেন। এইখানে আপনার ইনক্লুড হাইলি সাইটেড পেপার, যেই পেপার গুলো হাইলি সাইটেড হচ্ছে সেইগুলো আপনি ইনক্লুড করবেন আপনার স্টাডিতে। ওই যে দেখবেন, যখনই আমি যে সার্চ করা শিখেছি গুগল স্কলারে, দেখবেন তো কোন পেপারটা কতবার সাইটেড করা আছে, সে নাম্বারটা লেখা থাকে, তো ওটা দিয়ে করবেন। অর্গানাইজড লিটারেচার রিভিউ, যেটা থিমেটিক্যালি যেটা বলছি, কম্পেয়ার কন্ট্রাস্ট করে দেন আপনি লিটারেচার রিভিউ করবেন। লিটারেচার রিভিউ ক্লাস এখনো যারা বুঝেন নাই, তারা লিটারেচার রিভিউ ক্লাসে গো থ্রু করে আসলেই বুঝতে পারবেন। এবং আপনাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই দ্য গ্যাপ, যে গ্যাপটা নিয়ে আপনি আপনার আর্টিকেলটা লিখতেছেন সেটা অবশ্যই করতে হবে এবং সেটার অ্যাড্রেস করতে হবে। এখন আসি ডেভেলপ এ স্ট্রং রিসার্চ মেথোডোলজি। আপনি কোয়ান্টিটেটিভ করলে কি হবে? ইউজ ভ্যালিডেট মেজারমেন্ট স্কেল। কি গ্লাইকার্ড স্কেল করবেন না কি করবেন সেটা আপনি ভ্যালিড করবেন। আপনি যদি 5 গ্লাইকার্ড স্কেল দেন, কেন সেটা করলেন সেটা জাস্টিফাই করবেন। সবকিছু পিছনে জাস্টিফাই থাকতে হবে। জাস্টিফাই না করলে আপনার রিসার্চ হবে না। আপনার 7 হোক সেটা আপনি জাস্টিফাই করবেন। অ্যাডিকুয়েট স্যাম্পল সাইজ, আপনি 500 স্যাম্পল সাইজ নিয়ে কেন করতেছেন সেটা জাস্টিফাই করবেন, বা আপনি 300 স্যাম্পল সাইজ নিয়ে কেন করতেছেন সেটা জাস্টিফাই করবেন। অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স। যেমন আমার ক্ষেত্রে আমি কি স্পেসিসও করতেছি, সেখানে আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক করতেছি, প্লাস আরো যা টেস্ট গুলো আছে সেটা করছি। আর স্মার্ট পিএলএস এ যেহেতু আমি এসিএম স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং ইউজ করতেছি, সেক্ষেত্রে আমার স্মার্ট পিএলএস এর মাধ্যমে যা যা টেকনিক্স আছে, সব রিলায়েবিলিটি, কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, তারপরে হচ্ছে ভিআইএফ, তারপরে হচ্ছে যেই কিউ স্কোয়ার, এস স্কোয়ার, আর স্কোয়ার, আউটার লোডিং, সেগুলো আমি নির্ণয় করতেছি। কোয়ালিটির ক্ষেত্রে ইউজ রিগিউলার ডেটা কালেকশন প্রসিডিওর আপনি কিভাবে করতেছেন, কোয়ান্টিটেটিভ করবেন, সরি মানে ইন্টারভিউ করতেছেন না অবজারভেশন করতেছেন না ফোকাস গ্রুপ এফজিডি করতেছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে, সেটা আপনাকে অবশ্যই করতে হবে। এবং ট্রাস্টওয়ার্দিনেস এবং ক্রেডিবিলিটি এনশিওর করতে হবে। মানে এগুলো তো আমি ওভারভিউ, আমি পুরো রিসার্চ যা করে আসছি সেটার ওভারভিউ আমি দিতেছি। সেম জিনিসটা আপনাকে ফলো করতে হবে। মিক্স মেথডে কি, যে ইন্টিগ্রেশন অফ কিভাবে আপনাকে জাস্টিফাই, সবকিছুর পিছনে জাস্টিফাই করতে হবে যে আপনি কি কেন কিভাবে কোয়ালিটি কোয়ান্টিটি অ্যাপ্রোচ আপনি জাস্টিফাই করতেছেন। আপনাকে ফলো আর এডি স্ট্রাকচার ফলো করতে হবে। IMR কি? ইন্ট্রোডাকশন, মেথোলজি, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, লাস্টে। বাট ইন্ট্রোডাকশন, মেথোলজি, রেজাল্ট, ডিসকাশন, অ্যানালাইসিস আসবে। আমি অ্যানালাইসিসটা মিস করছি। এ ডিসকাশন, আর হচ্ছে অ্যানালাইসিস, আর হচ্ছে দিতে হচ্ছে ডিসকাশন আসবে লাস্টে। সো ওটা মিস করে গেছি, সো আমি অ্যাড করে দিব। প্রেজেন্ট ব্যাকগ্রাউন্ড ইন্ট্রোডাকশন, স্টেট রিসার্চ প্রবলেম, ডিফাইন অবজেক্টিভস এন্ড হাইপোথেসিস। রিসার্চ মেথোলজিকে রিসার্চ ডিজাইন বলবেন। আপনার স্যাম্পল ডেটা কালেকশন, অ্যানালিটিক টেকনিক্স। এখানে এখন আর সবাই বলছেন লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ ছাড়া তো আপনি এগুলো করতে পারেন, লিটারেচার রিভিউ থাকবে, বাট ফর্মুলাটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মেথোলজি, রেজাল্ট, ডিসকাশন, অ্যানালাইসিস, কনক্লুশন। সো রেজাল্টে রিসার্চ ডিজাইন বলবেন, স্যাম্পল ডেটা কালেকশন, অ্যানালাইটিক টুলস। এখন এইটার আমরা তো রিসার্চ পেপার লিখি 20,000 30,000 ওয়ার্ডের উপর ডিপেন্ড করে, কিন্তু যখন জার্নাল আর্টিকেল, জার্নাল ওয়াইজ কোনোটায় 6,000, কোনোটায় 8,000, কোনোটায় 12,000 পর্যন্ত লিমিটেশন থাকে। সেটাকে আপনি কিভাবে ব্রেকডাউন করবেন সেটা আমি বলে দিচ্ছি। ডিসকাশনে আপনি কম্পেয়ার ফাইন্ডিংস উইথ প্রিভিয়াস স্টাডি নিয়ে কম্পেয়ার ফাইন্ডিং করবেন। থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা আপনি ডিসকাশনে লিখে দিবেন। কনক্লুশনে কি ফাইন্ডিং সামারাইজ করবেন এবং কন্ট্রিবিউশন এবং লিমিটেশনটা সবসময় কি করবেন, যাতে আপনার স্টাডি থেকে ভবিষ্যতে রিসার্চাররা কাজ করতে পারে।
অ্যাবস্ট্রাক্ট, কি বলে, অ্যাবস্ট্রাক্ট তো সবকিছুতেই লিখতে হয়, জার্নালে অ্যাবস্ট্রাক্ট খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার অ্যাবস্ট্রাক্ট পড়ে আপনার অডিয়েন্স বুঝতে পারবে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন, আপনি তার ফিল্ডের সাথে আপনার স্টাডিটা যায় কিনা। অ্যাবস্ট্রাক্ট আপনার লিখতে হবে, ফার্স্টে হচ্ছে পারপোজ লিখতে হবে, মেথোলজি, কি ফাইন্ডিং, ইমপ্লিকেশন, কিওয়ার্ড। সেটা অবশ্যই 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যে জার্নাল ওয়াইজ লিখে দিবে, যে 150 ওয়ার্ড না 200 ওয়ার্ড না 250 ওয়ার্ড, মেনশন করেই দিবে। তো সেটা আপনি কি করবেন, এতটুকুর মধ্যে পারপোজটা কি, পারপোজে আপনি করতেছেন, কি মেথডস ফলো করছেন, কি ফাইন্ডিংস কি ছিল আপনার, কিভাবে ইমপ্লিকেশন করছেন, আর কি ওয়ার্ডস গুলো আপনি লিখলেন, যে কি ওয়ার্ডস কি সেটা আপনার জার্নালে কি, যেমন যে আমার জার্নালে কিওয়ার্ড হচ্ছে কনজিউমার বিহেভিয়ার, ট্রাস্ট, এগুলো আমার কিওয়ার্ড। তো আপনার ওয়াইজ আপনি লিখবেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এইগুলা। আপনাকে অবশ্যই একাডেমিক রাইটিং, জার্নাল পাবলিকেশনের ক্ষেত্রে অনেক বেশি ইমপ্রুভ করতে হবে। যেটা হয় যে রিজেকশন কেন আসে, পুর গ্রামার, গ্রামার যদি খুব বাজে গ্রামার রাইটিং থাকে আপনাকে রিজেকশন দিয়ে দিবে। আর আর্গুমেন্টেশনটা উইক থাকলে, উইক আর্গুমেন্টেশন অবশ্যই আপনাকে রিজেকশনে ছেড়ে দিবে। ল্যাক অফ ক্লিয়ারিটি, আপনি যদি ক্লিয়ারিটি না প্রোভাইড করেন সেখানে অবশ্যই আপনাকে রিজেকশন নিয়ে আসবে। টেকনিক্সে কি কি ইউজ, ফর্মাল একাডেমিক ল্যাঙ্গুয়েজ, একদম বেসিক ফর্মাল একাডেমিক ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, যাতে অডিয়েন্স, কারণ আপনার আপনার যে জার্নালটা এটা তো সব অডিয়েন্স পড়বে, সবার জন্য বুঝতে সুবিধা হয় সেই রকম একাডেমিক ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। এখানে লং এবং কমপ্লেক্স সেন্টেন্স গুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর ইউজ প্রফেশনাল প্রুফ রিডিং টুলস, যেমন অনেক সময় এক্সপ্লেনেশন আপনার কমা কি হবে, কমা তারপরে সেমিকোলন, এগুলা কি মিসিং থাকে, তো এই হিসাবে অবশ্যই আপনি প্রফেশনাল প্রুফ রিডিং টুল, এখন মাইক্রোসফট ওয়ার্ডই প্রুফ রিডিং হিসাবে কাজ করে, তো ওটা আপনি দেখতে অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনি কাজ করলে অবশ্যই আপনার সেই প্রবলেমটা থাকবে, দূর হয়ে যাবে। মেনটেনিং লজিক্যাল ফ্লো, অবশ্যই লজিক্যাল ফ্লো মেনটেন করতে হবে। আমরা আমরা যেটা ইউজ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল টুল, কমন সফটওয়্যার কি, আমরা এসপিএসএস ইউজ করতেছি, স্মার্ট পিএলএস ইউজ করতেছি, এমওস করতেছি, আর করতেছি, তো বিভিন্ন সফটওয়্যার ইউজ করতেছি আমাদের ক্ষেত্রে। তো যারা ল্যাব টেস্ট করতেছেন তাদের ক্ষেত্রে এসপিএসএস দরকার। যারা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস করবেন তাদেরকে অ্যাটলাস, টিআইএস, এনভিভো আছে, সব সেগুলোর উপর ডিপেন্ড করে। অ্যাডভান্স টেকনিক্স কি, স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং, যেমন এটা এখন অ্যাডভান্সে চলে গেছে, মেডিয়েশন, মডারেশন, আইপিএম, মাল্টি গ্রুপ অ্যানালাইসিস, মেটা অ্যানালাইসিস এখন হোপফুলি নেক্সট ফিউ ইয়ার্স এ মেটা অ্যানালাইসিস খুব বড় একটা ভূমিকা পালন করবে রিসার্চের ক্ষেত্রে। তখন লিটারেচার রিভিউর যে অংশটা সেটা অনেকটাই কমে যাবে, সেখানে অনেকটা বেশি জায়গা করে নিবে মেটা অ্যানালাইসিস। তো এটা আরো এখনো শুরু হয় নাই ওইভাবে, বাট সামনে এই জিনিসটা অনেক বেশি এক্সপ্লোর বা বুম করবে, যেটা আমরা বলি। আপনাকে অবশ্যই রিসার্চ এথিক্স এনশিওর করতে হবে। রিকোয়ারমেন্টস কি, ইনফর্ম কনসেন্ট, আপনি যখন কোনো ডাটা অ্যানালাইসিস করতেছেন অবশ্যই ইনফর্ম কনসেন্ট দিতে হবে। কনফিডেন্সিয়ালি অবশ্যই কনফিডেন্স রাখতে হবে। ইথিক্যাল অ্যাপ্রুভাল হোয়ার নেসেসারি, আপনি এই যে বাংলাদেশে তো সবকিছু তো ইথিক্যাল, অনেক জায়গায় আমরা আনইথিক্যালিও ডেটা কালেকশন করি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা উচিত না, ইথিক্যালি করার চেষ্টা করতে হবে। প্রপার সাইটেশন প্র্যাকটিস, লাস্ট ক্লাসে আমি সাইটেশন দেখেছি, আপনার আপনি যদি প্রপার সাইটেশন প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না। তখন আপনি কিভাবে আটকে খাবেন, কোনো একটা জিনিস আপনি সাবমিট করলেন, প্লেগারিজম আপনি ধরা খাবেন যদি আপনি প্রপারলি সেটা সাইটেড না করেন। হ্যাঁ, সেটা আপনি ন্যারেটিভ আকারে করতে পারেন, সেটা আপনি অ্যাক্টিভ আকারে করতে পারেন, ইটস আপ টু ইউ, আপনি কিভাবে করবেন সেটা আমি দেখাই দিছি লাস্ট ক্লাসে, তো আপনাকে ওটা দেখতে হবে। আর ডেমো গুলো হোপফুলি বাই সানডে অর মানডেতে আপনি ডেমোতে হ্যান্ডআউট গুলো সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্লেগারিজম অবশ্যই থাকতে হবে, জার্নালের ক্ষেত্রে প্লেগারিজম পার্সেন্টেজ 10% নিচে থাকতে হয়। তো এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। সেলফ প্লেগারিজম যেটা বলবো, যেটা বললাম ডাটা ফেব্রিক, প্লেগারিজমের মধ্যে সব পড়ে, সেলফ প্লেগারিজম হোক যেটা হোক, ডাটা ফেব্রিকেশন, ডাটা, আপনি যে ডাটা পাইছেন সেটা নিয়ে কাজ করবেন না, আপনি নিজের মতন ডাটা ফেব্রিক করে বা ম্যানিপুলেট করে কোনো কিছু করবেন না। কারণ কিছু কিছু জার্নাল আছে, আপনি যখন মানে হাই ইন্ডেক্স জার্নাল গুলো অবশ্যই আপনি যখন আপনি যখন জার্নাল সাবমিশন করবেন তখন অবশ্যই আপনাকে ডেটা সহ সেই জার্নালটা পাবলিশ করতে হবে। তো তারা যখন ডেটাটা রান করবে, আপনি যদি কোনো কিছু মিসম্যাচ পায়, আপনাকে তো ওই জার্নাল ব্লক লিস্টে রেখে দিবে। সো না, সো যেই অলওয়েজ বলছি, আপনি যেই রেজাল্টটা পাবেন সেটা নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন, সেটাকে আপনি জাস্টিফাই হিসাবে করবেন, ওয়েদার ইট সাপোর্টস ইউর হাইপোথিসিস অর নট।
দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট আপনি যা পাইছেন সেটাই আপনাকে প্রেজেন্ট করতে হবে জাস্টিফাই আকারে। আর ডুপ্লিকেট সাবমিশন, আপনি এক জার্নালে সাবমিট করে ওটা অ্যাপ্রুভ হয়ে গেছেন, আরেক জার্নালে আপনি সাবমিট করার জন্য দিচ্ছেন, হবে না, ডুপ্লিকেট সাবমিশন করা যাবে না। তো যে কোনো একটা জার্নালে আপনার টার্গেট করে করতে হবে, যদি হ্যাঁ ওটা রিজেকশন আসে অন্য আরেক জায়গায় ট্রাই করবেন, দ্যাটস দ্য থিং। বাট আপনি ডুপ্লিকেট ভাবে করতে পারবেন। রেফারেন্স কিভাবে শিখেছি আমি উল্লেখ করে দিছি, কোয়েল বোটে দেখাইছি, স্ক্রাইবারে দেখাইছি, জোরেটো আছে, আপনি যেটা ইউজ করেন। জোরেটো হচ্ছে খুবই জোটেরো যেটা বলি, এটা হচ্ছে অনেক পেইড, মানে প্রায় মান্থলি কত টাকা দিয়ে জানি আপনাকে কিনতে হবে। তো ওটা ইউজ না করে অবশ্যই স্ক্রাইবার আর কোয়েল বোট ইউজ করেন, আপনার জন্য ইজি হবে। আর অলওয়েজ বলছি কিভাবে আপনি কাজ করবেন, সবসময় যেই জার্নালটা পড়তেছেন বা যে আর্টিকেলটা পড়তেছেন সেটার লিঙ্কটা কপি করে এক্সেল শিটে রাখবেন, সেটা টাইটেলটা রাখবেন। যখনই আপনি কি বলে সাইটেশন করতে যাবেন, জাস্ট ওই লিঙ্কটা ক্লিক করে বসে ওটা ওপেন করে আপনি স্কাইবারে দেন বা যেই কোয়েল বোর্ড যেখানে হোক সেখানে দিয়ে আপনি করতে পারবেন। রেসপন্ড ইফেক্টলি টু রিভিউয়ার্স, অনেক সময় রিভিউয়াররা কমেন্ট করে যে মেজর রিভিশন, মাইনর রিভিশন, ডিসিশন। তো আপনাকে কি আসবে, অ্যাড্রেস এভরি কমন কমেন্ট ইন্ডিভিজুয়ালি। আপনাকে একটা, ওরা যখন রিভিউটা দেয় একটা পেপারের মধ্যে, মানে একটা টেবিল আকারে রিভিউটা দিবে। সো টেবিলের পাশে ওরা লিখে দিবে কোন জায়গায়, ধরেন ম্যাথোলজি পার্টে যে প্রবলেম সেটা ওরা হাইলাইট করে দিবে। প্রত্যেকটা পার্ট সে লিখবে, মানে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, ম্যাথোলজি, রেজাল্ট সেকশন, ডিসকাশন সেকশন, কনক্লুশন সেকশন, সবগুলো সে মানে লিখে দিবে। তো যেটা কোনো কমেন্ট থাকবে না তার মানে ওটা ওকে, যেটা কমেন্ট থাকবে সেটা সেটা থাকবে, ওরা লিখে দেবে যে এই জায়গায় চেঞ্জেস হবে না হবে। তো আপনি কি করবেন, ওই বক্সটার পাশে ওই বক্সটাকে এডিট করবেন, এডিট করে মানে পাশে আরেকটা কলাম রেডি করবেন যেখানে আপনি লিখবেন রেসপন্স, আপনার রেসপন্সটা লিখবেন, হ্যাঁ আমি এভাবে এই রিভিউর আন্ডারে আমি এটা অ্যাড করছি। এই যখন সাবমিশন করবেন, যখন আপনি যখন লেটারে সাবমিট করতে যাবেন পরবর্তীতে আপনার মাইনর সাবমিশন আসুক বা মেজর সাবমিশন আসুক, সেই টেবিলটাও সাথে আপনি অ্যাড করে দিবেন, যাতে রিভিউয়ারের বুঝতে সুবিধা হয় যে আপনি কি কি অ্যাড করছেন, কি রিভিউ করছেন। এইটা আপনার কি হবে, প্রফেশনালিজমের একটা বড় অংশ আসে। অনেকে কি করে, যে রিভিউয়ার পাঠাইছে রিভিউ অ্যান্সার, সে ফিডব্যাক গুলা প্রোভাইড করে না, সে জাস্ট রিভিউ ওয়াইজ করে দিচ্ছে। এখন রিভিউয়ারের কিন্তু অত টাইম নাই, সে পুরোটা আবার যাবে, সে কিন্তু জাস্ট ওই স্পেসিফিক পয়েন্টটা রাখবে, যদি কোনো কিছু মিসিং থাকে সে কিন্তু আপনাকে রিজেকশনে পাঠাবে। তো একটু কষ্ট করবেন, যে যে পয়েন্ট গুলো রিভিউতে দেখছেন পাশে আরেকটা কলাম অ্যাড করে আপনার রেসপন্স গুলো আপনি অ্যাড করে দেবেন যে আমি এ ওয়াইজ কাজগুলো করছি, দ্যাটস ইট, কমপ্লিটলি ফাইন। যেমন ক্লিয়ারিফাই স্যাম্পল সিলেকশন, আপনি কি লিখলেন ওখানে আপনাকে একটা অ্যাডার ডিটেল এক্সপ্লেনেশন ইন সেকশন 2, বা আপনি লিখলেন যে রিসার্চ মেথোলজি এই পার্টে আমি এই জিনিসটা আপডেট করছি। লিটারেচার যদি লিখে যে আপডেট লিটারেচার, আপনি লিখে দিবেন রিসেন্ট স্টাডিজ এর এই জায়গায় আমি আপডেট করছি, এটা লিখে দিবেন জাস্ট রেসপন্স। আপনি তো মেইন পেপারে আপনার আপডেশন দিবেন, আর ওই যে যেটা বললাম রিভিউয়ার কমেন্ট সেকশনে গিয়ে আপনি এটা সুন্দর করে অ্যাড করে দিবেন। এটা আপনার প্রফেশনালিজমও বাড়বে, রিভিউয়ারের বুঝতেও সুবিধা হবে, আপনার টাইমটা তখন টাইম কম, টাইমটা কম লাগবে। তো সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি রিভিউটা, আপনার আর্টিকেলটা পাবলিশ করার চান্স থাকবে। অ্যাভয়েড প্রিডেটরি জার্নালস, আপনি সার্চ করবেন যে অনেক ইন্ডিয়ান জার্নাল আছে বা ইন্দোনেশিয়ান জার্নাল আছে, ইউরোপিয়ান জার্নাল আছে, খুব লো কস্টে তারা 2-3 দিনের মধ্যে জার্নাল পাবলিকেশন করে দেয়। অ্যাভয়েড দোজ জার্নাল, আমি আবারও বলতেছি অ্যাভয়েড দোজ জার্নাল। এগুলো আপনার কোনো সাইড স্কোর বা কোনো কিছুতে আপনার ইম্প্যাক্ট ফেলবে না। তো যখন আপনি একটা কষ্ট করে মানে রিসার্চ পেপার রেডি করতেছেন, অবশ্যই আপনাকে চুজ করতে হবে হাই ইন্ডেক্স জার্নাল গুলো, যেগুলো স্কোপাস হোক, স্কিমিক হোক, এবিসিডি ইন্ডেক্স জার্নাল হোক, সেগুলো আপনাকে চুজ করতে হবে, নট দোজ টাইপ অফ জিনিসগুলো চেক করে। টেক পাবলিশার রেপুটেশন, তাদের রেপুটেশন কি সেগুলো চেক করতে হবে। অনেকেই ক্লেম করে আমরা কি স্কোপাস ইন্ডেক্স, আপনি তাদের জার্নালের পাবলিশার নেম নিয়ে আমি দেখাই দিব, স্কোপাসে কিভাবে চেক করতে হয় সেই জিনিসগুলো আমি দেখাই দিব, তো ওগুলো আপনি দেখলে বুঝবেন। আর হচ্ছে সবচেয়ে ভালো হয় আপনি গুগলে সার্চ করবেন ইজ দিস জার্নাল ইজ কি বলে এটাকে স্কোপাস ইন্ডেক্স কিনা, বা এআই তে আস্ক করলে ওরা প্রপার ওয়েতে জিনিসগুলো আনসার দিয়ে দিবে। ওয়ার্নিং সাইন্স থাকে, আপনি দেখবেন তারা লেখা থাকে আমাদের এইরকম সাইট স্কোর, এই সেই এই জিনিসগুলা খুবই খুবই ওয়ার্নিং হিসাবে নিবেন। তো লো কস্ট জার্নাল, লো প্রোফাইল জার্নাল গুলোকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন।
এখন যারা সে পিএইচডি স্টুডেন্ট যারা আছেন, যারা পিএইচডি করার প্ল্যান করতেছেন ফিউচারে, তাদের জন্য আমি যদি জাস্ট বলি, আপনাকে রোডম্যাপ থাকবে ইয়ার ওয়ানে আপনি আপনার সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করবেন, আর একটা পাবলিশ এর রিভিউ পেপার করবেন। সেটা আপনি কি করবেন, এটা হচ্ছে যে মানে জার্নিটা করা পসিবল হয় না, বাট আমি জাস্ট এটা বললাম, আমি আমার আহ, পুরো থ্রু আউট দ্য জার্নিতে যে জিনিসগুলো ফেস করছি বা আমি যা শিখছি বা আমি যে গ্যাপটা ফাইন্ড আউট করছি, সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে আপনাদের লার্নিং প্রসেসে সেই জিনিসটা হয়। সেই পেপারটা আপনি Q4 এ পাবলিশ করবেন, ফাইন, কমপ্লিটলি ফাইন। আপনি যখন ডেটা কালেকশন করতেছেন, তখন আপনি এটা কনসেপচুয়াল পেপার করেন। যদি আপনার দুইটা পেপার পাবলিকেশন থাকতে, যদি মেনটেন মানে যে আমাদের যেমন হচ্ছে দুইটা কি স্কোপাস ইন্ডেক্স পেপার মাস্ট বি পাবলিকেশন থাকতে হবে, এখন আপনাদের যদি ওইরকম সব ইউনিভার্সিটি থাকবে দুইটা করে পাবলিকেশন, তো আপনি ওইভাবে ই করবেন, দরকার নেই। হয়তো বা যদি আপনি চিন্তা করেন না আমার এত কস্টিং আমি পারবো না, বাদ দেন, পাবলিশ রিভিউ পেপার বাদ দেন, পাবলিশ ম্যাথ কনসেপচুয়াল পেপার বাদ দেন। আপনি 3 নাম্বার ইয়ারে যখন ইম্পেরিক্যাল ফাইন্ডিংস, ইম্পেরিক্যাল একটা ডেটা, ওই ডেটা নিয়ে আপনি আরেকটা টপিক বা ওই মডেলটাকে একটু মডিফাই করে আপনি একটা পেপার রেডি করে পাবলিশ করেন। বা তারপরে হচ্ছে ওইরকম ও আরেকটা সিমিলারিটি স্টাডিজ নিয়ে আপনি কাজ করে মানে আপনার ফিল্ডের আপনার টপিক রিলেটেড হোয়াট এভার দ্যাট ইজ। আপনার যদি অনলাইন মার্কেটিং হয়, অনলাইন মার্কেটিং নিয়ে আপনি যে টপিক বা কনজিউমার বিহেভিয়ার হয়, সেটা আপনি কাজ করছেন ওভারঅল কনজিউমার বিহেভিয়ার নিয়ে, আপনি সেটাকে জেনজি নিয়ে করতে পারেন, মিলেনিয়াম নিয়ে করতে পারেন, অথবা বেবি বুমার্স নিয়ে করতে পারেন। ওই জিনিসটাকে আপনি কম্বাইন করে আপনি যদি করেন, ইটস কমপ্লিটলি ফাইন, আপনার ট্র্যাক ওয়াইজ আপনি পাবলিকেশনে চলে যাচ্ছেন। টার্গেট করবেন ফর কিউ একটা দুটো পেপার যদি পাবলিশ করতে চান, সেটা অবশ্যই পিএইচডি অবস্থায় মানে করা অবস্থায় যদি আপনি Q1 জার্নালটা পাবলিশ করতে পারেন, আপনার জন্য ভালো। সবচেয়ে আপনার রেজাল্ট মানে তখন আপনাকে, আপনি যে কোনো জায়গায় হায়ার পজিশনে অ্যাপ্লাই করতে হলে আপনাকে সেটা খুবই বেশি, কি বলে এটাকে, তারা অনেক বেশি হিসাবে দেখবে। তো ওই জিনিসটা টার্গেট করবেন। বাট বেসিক্যালি যদি আপনার বাজেটও কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে আপনি Q2 Q3 Q4 এগুলোতে টার্গেট করতে পারেন। এই যে কমন রিজন ফর স্কোপাস জার্নাল রিজেকশনে কি হয়, আউট অফ স্কোপ, আপনার যদি স্কোপ ম্যাচ না করে, সেখানে একটা পসিবিলিটি থাকে। আপনার নোবেলিটি যদি না থাকে, সেখানে এরকম উইক ম্যাথোলজি, এরকম পুর রাইটিং এর ক্ষেত্রে 10 থেকে 15% ক্ষেত্রে পুর রাইটিং এর ক্ষেত্রে ই করে। ইনসাফিসিয়েন্ট কন্ট্রিবিউশন, যদি কন্ট্রিবিউশন না থাকে, সেটা আপনাকে রিজেকশন থাকবে। ইথিক্যাল ইস্যু যদি থাকে, সেক্ষেত্রে আপনাকে ই মানে পাবলিকেশনে প্রবলেম থাকবে, তখন আপনাকে ই হবে, রিজেকশন চলে আসবে। আমি একটা ফর্মুলা রেডি করছি, নোবেল রিসার্চ কোশ্চেন, আপনাকে অবশ্যই একটা মানে সাইন্টিফিক্যালি জাস্টিফাই একটা রিসার্চ কোশ্চেন রেডি করবেন। থিওরিটা আপনাকে স্ট্রং রাখতে হবে। রোবাস্ট ম্যাথোলজি, ম্যাথোলজি একটা প্রপার ম্যাথোলজি থাকবে, হাই কোয়ালিটি রাইটিং থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল সিলেকশন রাখবেন, প্রফেশনাল রিভিশন প্রসেস, যেটা বললাম যে যখন আপনাকে রিভাইজেশন দিবে আপনি সেটাকে প্রফেশনালি সাবমিট করবেন। তখন আপনাকে কি হবে জানেন, হায়ার প্রবাবিলিটি অফ স্কোপাস পাবলিকেশনের হায়ার প্রবাবিলিটি থাকবে। সো আমি আপনাদেরকে কিভাবে স্কোপাস খুঁজতে হয় সেটা আমি একটু দেখাই দিতেছি। সেকেন্ড, স্কোপাস সোর্সে যাবেন। এইখানে ধরেন আপনি একটা কোনো জার্নাল সিলেক্ট করবেন, এইখানে দেখেন মিনিমাম সাইটেশন টাইটেশন যা আছে সব এখানে দেওয়া আছে। আপনি ফার্স্ট কোয়ার্টারলি মানে Q1 যদি খুঁজেন, দিলেন, জার্নালস জার্নালস দিবেন, অ্যাপ্লাই দিবেন। এইখানে সাবজেক্ট এরিয়া, আপনি টাইটেল ওয়াইজ খুঁজবেন না পাবলিশার ওয়াইজ খুঁজবেন না আইএসএসএন নাম্বার দিয়ে খুঁজবেন, সেটা আপনি ডিপেন্ড করবেন। যেমন আমি এখন যে কোনো একটা টাইটেল ওয়াইজ আমি খুঁজতেছি, ধরেন রিসেন্টলি আমি একটা জার্নাল নিয়ে চিন্তা ভাবনা করছি, ওটা আমি জানাতে হচ্ছে ইনফরমেশন সিস্টেম রিসার্চ।
দেখেন ইনফরমেশন দিছে, আমি টাইটেল ওয়াইজ দিলাম। এখন ওই যে দেখেন সিস্টেম, এই যে দেখেন চলে আসছে। এই যে দেখেন এইটার সাইড স্কোর দেখছেন 13.8, হাইয়েস্ট পার্সেন্টাইল 96%। সাইটেড হচ্ছে সাইটে হচ্ছে এইরকম ইনফরমেশন। আমি এটা ক্লিক করি, এটাতে আমি ঢুকলাম, ঢুকার পরে এটা সবকিছুই চলে আসছে। ইয়ার্স কভার, এটা এখন পর্যন্ত স্কোপাসে কভার হচ্ছে। দেখেন 1990 থেকে 2026 পর্যন্ত কভার হচ্ছে। এটার সাইটেশন 5150 সাইটেশন হয়েছে 2025 সালে। ডকুমেন্টস হচ্ছে 300, মানে 2002 থেকে 2022 থেকে 2025-এর 374টা হয়েছে। সাইটেশন স্কোর ওরা চেক করছে এইভাবে। So, জিনিসগুলো ওরা এইভাবে করে, যেমন এটা পার্সেন্টেজ 13, মানে এটা হচ্ছে 94 পার্সেন্টাইলে আছে। এখন এইটা সম্পর্কে যদি আরো ইন ডেপথ যান, ধরেন আমি এটার এপিসি কস্টটা খুঁজবো, যে আর্টিকেল পাবলিশিং কস্ট, আর্টিকেল পাবলিশিং কোড যেটা, সেটা আমি খুঁজবো। ইনফরমেশন সিস্টেম রিসার্চ, দেখেন এটা হচ্ছে যে প্রাইসিংটা দেখবো, এদের কি পরিমাণ প্রাইসিং করে। ছিল ইনফরমেশন সিস্টেম রিসার্চ, আমি ক্লিক করলাম। এইখানে হচ্ছে ওদের টোটাল জিনিসগুলো দেওয়া আছে, যে এখানে পেপার পেপার যা আছে। এখন আপনি এখানে পাবলিশ করতে চাইলে আপনাকে এই যে এখানে যে সাবমিটে গিয়ে রিসার্চ আর্টিকেল পড়বেন, কি কি চাইছে না চাইছে, কিভাবে কি করতে হবে, সবকিছু চিন্তা করে তারপরে কমেন্ট ফাউন্ড রিসার্চ নোট যা যা আছে সবকিছু ওদের ফলো করে অথর পোর্টালে গিয়ে আপনাকে অবশ্যই সেখানে আহ করতে হবে, লগ ইন টগ ইন করতে হবে। অবশ্যই রিসার্চার হিসাবে আপনাকে একটা অর্চিড আইডি থাকা লাগবে। অর্চিড আইডি এইটা আপনার থাকা লাগবে। এইটা না থাকলে আপনার অনেক জার্নালি একসেপ্ট করে না। সো অর্কিড আইডি আপনি ক্রিয়েট করে দিবেন। অর্কিড আইডিতে গিয়ে আপনি অর্কিড আইডি ক্রিয়েট করবেন। এইখানে আপনার অথরশিপ চেঞ্জেস, জেনারেল সাবমিশন গাইডলাইন্স, কপিরাইট এন্ড প্লেগারিজম সব কিছু দেওয়া আছে। চেক করবেন যে কোনটা কি বলছে। রাইট এন্ড রাইটস এন্ড পারমিশন, অথর্স ওন ওয়ার্ক, ইউজ পারমিশন, কিভাবে কি করবে এগুলো দেওয়া আছে। অথর্স কি হবে, কনফারেন্স প্রসিডিং, কপিরাইট ট্রান্সফার, যেটা যেটা ইউজ। সো লেন্থটা দেখেন এখানে কি বলছে, ফরম্যাট ডাবল এন্ড স্পিয়ার ম্যাথ, ম্যাথমেটিক্যাল নোটেশন, কন্ট্রিবিউশন স্টেটমেন্ট এইভাবে থাকতে হবে। পেপার প্রোভেন্স, ডাটা প্রোভেন্স, অবস্ট্রাক্ট, কিওয়ার্ডস, রেফারেন্স, ফুটনোটস, ফিগার যা যা থাকবে সবকিছু বলবে। এইটা যখন আপনি সাবমিট করবেন, ওরা আপনাকে অবশ্যই জিনিসগুলা প্রোভাইড করে দিবে, যে ওদের ফরম্যাট ওয়াইজ ওদের পেজ ফরম্যাট কিভাবে হবে সেটা আপনাকে দিয়ে দিবে। ওরা হিসাবে কি বলে রেখে টেমপ্লেটটা দিয়ে দিবে। প্লেগারিজমের 5% বা 10%-এর মতো থাকে, এর বেশি যাওয়া যাবে না। রিভিউ প্রসেসটাও দেওয়া থাকবে, টাইমিং রিভিউ, কত টাইম লাগবে না লাগবে, অ্যাপিল প্রসেস যদি একবার হয়। ফাইনাল সাবমিশনের ক্ষেত্রে ডিসিশন একসেপ্ট কিভাবে কি থাকবে, এগুলো আপনাদের পড়তে হবে। এগুলো তার আমি ওপেন অ্যাক্সেস, যেহেতু এটা কি পরিমাণ কস্ট কস্ট হবে।
তো এইগুলো আপনার চেক করতে হবে, ধরে ধরে স্কোপাসে চেক করতে হবে। আপনি যদি চেক না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ চেক করে দিবে না। যেমন আমি এটাতে লিখলাম, এটা এপিসি কস্ট, আমি দেখবো যে এপিসি কস্ট, দেখেন এইটার এপিসি কস্ট হচ্ছে USD 3000। এটাতে আমাদের পেপার গেছে, পেপার রিভিউ স্টেজে আছে, ওদিনই আমরা মেল পাইছি। তো 3000 এপিসি কস্ট। সো যেহেতু Q1 জার্নাল, অলমোস্ট 3000 বাংলাদেশ টাকা যদি আমি কনভার্ট করি, সেটা হচ্ছে এখন 123 টাকা করে দেন। 3,69,000 টাকা, মানে 3,70,000 টাকাই ধরলাম। তো এই একটা জার্নাল পাবলিকেশনের ক্ষেত্রে আমাকে 3,70,000 টাকা কস্টিং করে আমাকে জার্নাল পাবলিশ করতে হচ্ছে। সো এইটা আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে কি করবেন। জার্নাল পাবলিকেশন আপনাকে ওইভাবে যেতে হবে। জার্নাল পাবলিকেশনের এখন একটা রুলস আছে, একটু সবাই নোট ডাউন করবেন। আমি আপনাদেরকে হ্যান্ড আউট দিব, বাট আপনারা এখন একটু নোট ডাউন করেন সবাই, কিছু কিছু জিনিস একটু নোট ডাউন করলে আপনাদের জন্য ভালো হবে। সবাই একটু জাস্ট নোট ডাউন করুন। আপনারা যদি ধরেন, আমি একটা 10,000 ওয়ার্ডের একটা জার্নালের দিচ্ছি, মানে 10,000 ওয়ার্ডের মধ্যে সেখানে আপনার কি বলে রেফারেন্স সহ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে 250 ওয়ার্ডের মধ্যে, অ্যাবস্ট্রাক্টটা। ইন্ট্রোডাকশন লিখবেন 1,000 থেকে 1,200 ওয়ার্ডের মধ্যে, এর বেশি যাবে না। ইন্ট্রোডাকশনের মধ্যে কি থাকবে? ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি শর্ট, আপনার রিসার্চ প্রবলেম, আপনার রিসার্চ গ্যাপ, আপনার হাইপোথিসিসটা ওইখানে উল্লেখ করে দিবেন। লিটারেচার রিভিউ 2,000 ওয়ার্ডের বেশি যাবেন না, 2,000 থেকে 2,200 ওয়ার্ড ম্যাক্সিমাম, এর বেশি যাবেন না। ম্যাথোলজি 1,200 থেকে 1,500 ওয়ার্ড। এখন সেটা আপনি চিন্তা করবেন, আপনি কি যদি বলে তারা ম্যাথোলজি না লিখে ম্যাথডস লেখে, সেটা আপনি মেথড লিখবেন, ম্যাথোলজি লিখলে ম্যাথোলজি। ম্যাথডস আর ম্যাথোলজির পার্থক্য আমি ম্যাথোলজি ক্লাসে বুঝাইছি, যারা এখনো জানেন না ওইখানে গিয়ে আপনার চেক করবেন। রেজাল্ট সেকশনটা, সেখানে আপনার টেবিল ফিগার যদি থাকে সবকিছু মিলে আপনার 2,000 থেকে 2,500 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবেন। ডিসকাশন, ডিসকাশনটা আপনার 1,500 ওয়ার্ডে থাকবে। এখন ডিসকাশন আপনি কিভাবে লিখবেন? ডিসকাশন আপনার হাইপোথিসিস ধরে ধরে, আপনার প্রিভিয়াস স্টাডির সাথে আপনার রেজাল্টটা হাইপোথিসিস ধরে, আপনার 5টা হাইপোথিসিস ধরে ধরে আপনি রেজাল্টটা লিখবেন, যে আপনার কতটুকু কি হয়েছে। আর কনক্লুশনে আপনি যতটুকু কনক্লুশন হয়, ম্যাক্সিমাম 500 ওয়ার্ডের মধ্যে কনক্লুশন লিখে দিবেন। কিছু কিছু জার্নাল আছে, যেমন একটা জার্নাল এশিয়ান জার্নাল অফ বিজনেস রিসার্চ, ওদের একটা রেকমেন্ডেশন থাকে যে 500 to 600 ওয়ার্ডের মধ্যে আপনি যে জার্নালটা লিখছেন, আপনার যে আর্টিকেলটা, সেটা কিভাবে প্র্যাকটিক্যালি এশিয়ান কনটেক্সটে বিজনেসে হেল্প করবে সেটা আপনাকে একটা লিখতে হবে। সো জার্নাল ওয়াইজ কোনো রিকোয়ারমেন্ট থাকে, সেটা আপনাকে ফলো করে ওই ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো পার্সেন্টেজটা এইভাবে করবেন, আপনি যখন লিখবেন পার্সেন্টেজটা থাকবে ইন্ট্রোডাকশন 10 থেকে 12%, লিটারেচার রিভিউ থাকবে 15 থেকে 20%-এর মধ্যে, ম্যাথোলজি থাকবে 12 থেকে 15%-এর মধ্যে, রেজাল্ট সেকশনটা 20 থেকে 25%-এর মধ্যে রাখবেন, ডিসকাশনটা 15 থেকে 20%-এর মধ্যে রাখবেন, আর কনক্লুশনটা 5 থেকে 10%-এর মধ্যে রাখবেন। দ্যাটস দ্য থিং। এইভাবে আপনি ই করবেন। আর রেফারেন্সটা কিন্তু ওখানে কাউন্ট করে, অনেকে আবার লিখে যে রেফারেন্স ওখানে কাউন্টেড হবে না। রেফারেন্স যদি কাউন্টেড না হয় আপনি বেঁচে গেলেন, রেফারেন্স যদি কাউন্টেড হয় তখন আপনাকে ওই থেকে কনস্ট্রাক্ট করে ওভাবে লিখতে হবে। তো বেসিক্যালি আপনাকে জার্নাল ওয়াইজ, যে জার্নালে আপনি টার্গেট করবেন, সেই জার্নালে Q1 Q2 যেটাই হোক, আপনাদের ওদের টেমপ্লেট ওয়াইজ কত ওয়ার্ড কিভাবে কি লিখে না লিখে ওগুলো ওয়াইজ টার্গেট করে আপনাকে সেই জিনিসটা ফিল আপ করে আপনার রিসার্চটা কন্ডাক্ট করতে হবে। তো এই ছিল আমার পক্ষ থেকে আপনাদেরকে যা নলেজ শেয়ারিং এর জিনিসগুলা। এবার আসি একটু জিনিস, আপনারা এখনো যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করেন নাই, আই এম সরি টু সে, আমি আপনাদের কম্পিটিশন সার্টিফিকেটে কোনো সিগনেচার বা কিছু থাকবে না আমার। তো এখন আপনারা যদি চান যে
এবং তার যারা যারা সাবমিট করবেন না তারা হচ্ছে ওই যে এআই এর একটা ক্লাস দিয়েছিলাম যে হ্যান্ড আউট দিব যে কিভাবে ইটা, যে আমার যে কি বলো প্রমটা, সেটা আমি শেয়ার করবো না। যারা হচ্ছে যারা সাবমিট করবেন তারা প্রত্যেকেই সেই প্রমটা পেয়ে যাবেন, যারা সাবমিট করবেন না তারা সেই প্রমটা পাবেন না। ভাই সো ভাই জি, সাবমিশনের ডেট ডেট কবে ভাই? সাবমিশনের ডেট আমি অলওয়েজ বলছি ঈদের আগের থেকে শুরু করে লাস্ট ক্লাস পর্যন্ত, আজকে পর্যন্ত সাবমিশনের লাস্ট ছিল। আচ্ছা আচ্ছা ভাই এখনো ভাই যারা করেন, ভাই কথা আমি শেষ করি, আপনার থেকে আমি কথাটা আমি শেষ করতে দিই, কথাটা শেষ করতে দিই, কথাটা শেষ করতে দিই, তারপরে বলেন। আমি আপনাদেরকে আর ম্যাক্সিমাম থার্সডে পর্যন্ত, মানে এই নেক্সট উইকের থার্সডে পর্যন্ত লাস্ট ডেট দিব। যারা সাবমিট করবেন জি ইউ জি উইল গেট দা থিং, আর যারা করবেন না তারা পাবেন না। তো ইটস আপ টু ইউ। জি, কারো কোনো কোয়ারিজ কিছু থাকলে বলেন, নাহলে আমি ক্লাসটা। স্যার ওই যে আমি মেল গুলা একটু আপনাকে রিসেন্ড করতে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলে ম্যাম, আপনাকে তো আমি মেসেজ দিয়েছি, আপনি পেয়ে যাবেন হোপফুলি বাই টুমরো বা জি, টুমরো থ্যাংক ইউ। ডে আফটার টুমরো পেয়ে যাবেন। ওকে, আমাকে একটু টাইমটা একটু মানে এক্সটেন্ড করে দিন, আমি তো ইমেল গুলা দেখে তারপরে বসবো ইয়ে, আমি থার্সডে যদি পর্যন্ত পসিবল হয়। দিব। আর মেইলের যে ইস্যুটা ম্যাম, আমি ক্লাসে বারবার বলছি যাদের মেইলের ইস্যু আপনারা কিছুই পাবেন না এখন। এইটা একটা জিনিস, ফার্স্ট অফ অল আপনার এই উচিত ছিল যে আপনি ক্লাসে কিন্তু রেগুলারই ছিলেন, আপনার মেইলটা আপনি পাচ্ছেন না। আপনি তো, আমি বারবার বলছি যারা মেইল পান নাই তারা কিন্তু পিছায় যাবেন। তো আপনি তখন কেন সেটা অ্যাড্রেস করেন নাই? একটা জিনিস হচ্ছে এই কারণে, যখনই কোনো জায়গায় আপনি আপনার মেইলটা প্রোভাইড করবেন, শুধু এইখানে না, ভবিষ্যতে কোনো জায়গায় যখন মেইলটা প্রোভাইড করবেন এমন একটা মেইল দিবেন যেটা আপনি অলওয়েজ মানে অ্যাক্সেস করতেছেন বা সেটাতে আপনার মেইল আসতেছে। আমার কিন্তু ইউজুয়ালি আমার টোটাল মেইল আছে 7টা। এওএল এর জন্য আমি পার্সোনালি একটা মেইল খুলছি যাতে সবাই মেইল দেয়, ওখানে আলাদা আমার পার্সোনাল ইমেল আলাদা, আমার ইউনিভার্সিটি ইমেল আলাদা, এরকম আমার ইমেল, আমার অ্যাপেলের জন্য আমার আলাদা মেইল, সবকিছু আমি আলাদা মেইল এমন ভাবে করে রাখছি যাতে আমার কোনো মেইলের কোনো প্রবলেম না হয়। সো এই জিনিসগুলো করতে হবে, এই জিনিসগুলো একটু প্রফেশনালিজম মেনটেন করে করতে হবে। সো আপনি কালকের মধ্যে হয়তো, কালকে রাতের মধ্যে হয়তো বা আমি আপনাকে ফাইলগুলো পাঠিয়ে দিব, বাট আপনার থার্সডে বেশি আমি টাইম কাউকে এক্সটেন্ড করবো না। জি। আচ্ছা স্যার। জি। জি, কারো কোনো কোয়ারিজ আছে কিনা বলেন, তারপর আমি ক্লাসটা আশিক ভাইয়ের হাতে হ্যান্ড ওভার করতেছি। যেহেতু কারো কোনো কোয়ারিজ নাই, আশিক ভাই প্লিজ। জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। আমি জাস্ট 2 মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে। আহ, আসসালামু আলাইকুম। আমি আশিক মাহমুদ, শুরু থেকে আপনাদের সাথে রয়েছে ওয়েল থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের রিসার্চ মেথোডোলজি ব্যাচ 2 সফলভাবে সম্পন্ন হয়েছে আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং স্যারের মূল্যবান দিক নির্দেশনার মাধ্যমে। স্যার এবং আপনারা প্রত্যেকের জায়গা থেকে ব্যস্ততার মধ্যেও আপনারা নিজেদেরকে আপডেট করার জন্য সময় দিয়েছেন। ওয়েল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাধারণত আমাদের শেষ সেশনে আমরা সাধারণত আহ, আপনাদের অভিজ্ঞতা জানতে চাই। এই কোর্সে আপনারা আসলে যে প্রত্যাশা নিয়ে জয়েন করেছিলেন, বা অথবা আমাদের পক্ষ থেকে যদি কোনো গ্যাপ থাকে, বা আপনাদের পক্ষ থেকে যদি আমাদের প্রতি কোনো সাজেশন থাকে, কাইন্ডলি একজন একজন করে একটু কাইন্ডলি বলবেন। আম, আমার জন্য আসলে এই রিসার্চ মেথোডোলজি এই টোটাল পার্টটুকুই একটু নতুন ছিল। কিন্তু আমি এখন কারেন্টলি মাস্টার্স করতেছি। তো মাস্টার্সের থিসিস প্রোগ্রামটা করার উদ্দেশ্যেই বেসিকলি আমার এই কোর্সটার মধ্যে জয়েন করা। তো কোর্সে জয়েন করার পরে আমি মোটামুটি স্টেপ বাই স্টেপ ইন্ট্রোডাকশন টু লাস্ট আজকে যে জার্নালের ক্লাসটা ছিল এতটুকু পর্যন্ত আমার যে প্রাইমারি যে আইডিয়াগুলো বা বেসলাইন আইডিয়াগুলো যে দরকার ছিল সেটা আমি কমপ্লিটলি পাইছি। ওরকম প্রবলেম হয়নি। আর থ্যাঙ্কস ফর দ্য রেকর্ডেড ক্লাসেস, যে আমি গিয়ে দেখা গেছে যে 2টা ক্লাস টিল টুডে আমি 2টা ক্লাস মিস করছিলাম। সো এই 2টা ক্লাস হচ্ছে আমি ওখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করছি আর কি, বা বুঝতে পারছি। আর যদি পরবর্তীতে কোনো স্লাইড বা ভিডিওস দেখে আমার যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে ডেফিনেটলি আমি নাজাম ভাইয়ার সাথে কমিউনিকেশন করব থ্রু হোয়াটসঅ্যাপে। অ্যান্ড মাই পার্সোনাল ইনশাল্লাহ। ফিলিং ইজ ওকে।
যে আমি আমি যেটা আপনাদের ভাইয়া যেভাবে করে দিক নির্দেশনা দিয়েছেন বা যেভাবে করে নিয়ে ক্লাস নিয়েছেন, এটা মোটামুটি বুঝার মতন ছিল। সো ইট উইল বি ভেরি হেল্পফুল ফর মি। আর আমি চেষ্টা করব ডেফিনেটলি এই আজকে বা কালকের মধ্যেই আমার যে মানে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। দেওয়ান বলছিলাম। জি, থ্যাংক ইউ ভাইকে। উনিও যতদূর আমি বুঝতে পেরেছি যে উনিও একটু কাজে ব্যস্ত এবং দেশের বাইরে সম্ভবত অবস্থান করছেন নাকি। এখন এত কিছুর মাঝখানেও সময় বের করে পুরো জিনিসটাকে স্টেপ বাই স্টেপ গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করা, আসলে এই বিষয়টা একটু জটিল এবং কষ্টসাধ্য একটা ব্যাপার। তা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের প্রশিক্ষকের প্রতি এবং সেই সাথে আপনাদের অর্গানাইজেশনের প্রতি, যারা বিষয়টা এরকম একটা জরুরি প্রয়োজনীয় বিষয় আপনারা অর্গানাইজ করতে পেরেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু নেক্সট। আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুজ্জামান। আমি গভর্নমেন্ট কলেজে আছি 29তম বিসিএস এর আর সহকারী অধ্যাপক হিসেবে। আমি সাথে সাথে আমার একটা পিএইচডির ফেলো হিসেবেও আছি। আপনাদের এই গবেষণা কোর্সে যুক্ত হয়ে আমি খুবই উপকৃত হয়েছি। এই কোর্সের যে ডিরেকশন, এই কোর্সের যে পুরো জায়গায় ম্যাক্সিমাম ক্লাসই আমি ছিলাম, একটা ক্লাসে আমার অ্যাটেন্ড করতে হ্যাম্পার হয়েছে। তো ক্লাসে জয়েন করে আমি উপকৃত হয়েছি। এই কথার অর্থ আমি যে পিএইচডির সাথে যুক্ত, এরকম একটা আহ, বিষয়ের সাথে যুক্ত থেকে আবার পাশে এই ম্যাথোডলজি কোর্সটি আমার খুবই দরকার ছিল। আমার অনেক জায়গায় অস্পষ্টতা ছিল, যেগুলো নাজম ভাইয়ের আলোচনার মধ্য দিয়ে আমার পরিষ্কার হয়েছে। এবং আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, যে আপনাদের এখানে আমি এর আগেও একটা কোর্স করেছি, ডেটা অ্যানালিসিসের জন্য এসপিএসএস কোর্সটি। আমি চাই আপনারা যারা এটার সাথে সে যুক্ত অ্যাডমিন ইসের সাথে অথরিটেটিভ পজিশনে, যে আমাদের কানেকশনটা যাতে আপনারা কন্টিনিউ রাখেন। আমরা যাতে কোনো সমস্যায় পড়লে আমরা নাজম ভাই সহ অন্য যারা আছেন আপনাদের সাথে যোগাযোগ করে আমাদের সলিউশনটা নিতে পারি। তো এখানে যারা ছিলেন, বেশ কয়েকজন এক্সপার্ট ছিলেন নাজম ভাইয়ের পাশাপাশি আমাদের পার্টিসিপেন্টদের মধ্য থেকে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা অনেক সময় ইনপুট দিয়েছে নাজম ভাইয়ের সাথে, সেগুলো আরো বেশি সহায়ক হয়েছে এই এই কোর্সটি সম্পন্ন করতে। তো আপনাদের সকলকে ধন্যবাদ এবং এই কোর্স ইনিশিয়েট করার জন্য। ভবিষ্যতে কোর্স ইনিশিয়েট করলে আমি আমাদের সারাউন্ডিংসে যারা আছেন তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এরকম কোর্সে যুক্ত হওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি, আমি মেহেদি হাসান। আমিও ওই যে কিছুক্ষণ আগে যে স্যার কথা বলে, আমিও সরকারি কলেজে আছি 31তম বিসিএস। আমিও মানে বেশ কিছুদিন ধরেই মানে ভাবছিলাম যে এরকম একটা কোর্স করা যায় কিনা। আমি বাই দিস টাইম একটা রিসার্চ পেপার আমার আন্তর্জাতিক জার্নালে সাবমিট করেছি এবং সেটি হয়তো আশা করি খুব দ্রুতই একটা ফিডব্যাক পাবো। এবং আর একটা, শুনতে পাচ্ছেন? জি জি জি। তো আমি আমার একটু আগে সিনিয়র স্যার বললেন, স্যারের সঙ্গে আমিও একমত যে এরকম একটা কোর্স করে আসলে আমারও অনেক অস্পষ্টতা ছিল, বিশেষ করে মেথোডোলজি রিভিউ, লিটারেচার রিভিউ এবং আর অনেক খুঁটিনাটি বিষয়। তো আমি কিছু ক্লাস মিস করেছি, তারপরও আমি রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাইনি এখনো। আমি অবশ্যই এটা দেখবো, কিছু ব্যস্ততার কারণে পারিবারিক। তো আলহামদুলিল্লাহ, ধন্যবাদ নাজাম ভাইকে। আমি তাকে ব্যক্তিগতভাবে একটা পেপার নিয়ে তার সহায়তা পেয়েছিলাম। তো আর আমার যে পার্টিসিপেন্ট যারা ছিলেন অনেক বেশি অভিজ্ঞ এবং অনেক বেশি প্রজ্ঞাবান, তাদের রেসপন্স আমাকেও সমৃদ্ধ করেছে। একই সঙ্গে তাদের প্রতি কৃতজ্ঞতা, নাজাম ভাই এবং তার টিম সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মধ্যে কি আর কেউ কিছু বলবেন? নাজম ভাইয়ের মোবাইল নাম্বারটা কাইন্ডলি দিবেন, গ্রুপে দিয়ে রাখলে আমি ওই যে এটা পাঠাবো। আমি একটা কাজ করছি যেটা হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়াই আছে। জি জি, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য। কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই।
আহ, আপনাদের সার্টিফিকেটগুলো আগামী 7 কর্মদিবসের মধ্যে আমরা আপনাদের মেইলে পাঠিয়ে দেব, এবং ক্লাসগুলো, রেকর্ড ক্লাসগুলো লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। যদি কোনো ইস্যু হয় আমাদেরকে জানালে আমরা আমাদের যা আইটি টিম আছে বা এক্সপার্ট টিম আছে আপনাদের ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হবে সমাধান করে দেওয়ার জন্য। এছাড়া আমাদের নতুন যদি কোনো কোর্স আসে, যেমন আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের স্মার্ট পিএলএস একটি কোর্স, এবং 26শে জুন থেকে এসপিএসএস একটি কোর্স শুরু হচ্ছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। এই দুইটি কোর্সেরই আমাদের ট্রেনার হিসেবে আছেন নাজাম স্যার। সো আপনারা জয়েন করতে পারেন, এবং আপনাদের মধ্যে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন, এবং আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সমাধান করার জন্য। আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে কিভাবে আপনাদেরকে আপডেট রাখা যায়। কোন গ্রুপে যোগাযোগ করবো? হোয়াটসঅ্যাপ গ্রুপে? এটাতে তো মনে হয় না, নাকি? জি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, অথবা আমাদের যে আপনাদের সাথে যে সবসময় যে আমরা যে ক্লাসের লিঙ্কগুলো যেখানে শেয়ার করি, আপনারা সেখানে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। আপনারা চাইলে অফিসিয়াল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ তো গ্রুপ রয়েছেই, গ্রুপটা লাইফ টাইম থাকবে ইনশাল্লাহ। গ্রুপে যদি আপনারা জানিয়ে দেন আমরা চেষ্টা করব সমাধান করার জন্য। আমরা যদি না পারি তাহলে আমরা আমাদের যিনি ট্রেনার আছেন তার সহযোগিতা নেব। স্যার তাহলে আজকে মনে হয় আমরা এখানে হ্যাঁ, শেষ জি, করতে পারি। স্যার একটা সবাই বিষয় ভালো ছিল, থাকুন। কাইন্ডলি জি, স্যার একটা বিষয় ছিল, আমাদের এখানে একজন ম্যাডাম আছেন। ম্যাম হচ্ছে আমাদেরকে মেসেজ করেছেন যে উনি মনে হয় কোনো একটা বিষয় একটু ক্লিয়ার না। হ্যাঁ, কাইন্ডলি যদি একটু আপনি ওনাকে একটু রিকেপ করতেন তাহলে হয়তো। কোন কোন বিষয়টা? ম্যাম আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি আমি ভাইয়া। স্যারের সাথে কথা হয়েছে। না, আরেকজন আমার ম্যাম আছে কথা আমাদের এখানে। বলছিলেন? জি, জি, এখানে আমি রাত্রি ম্যাম মেবি। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। আমি আসলে এখানে যুক্ত হয়েছিলাম স্পিয়াসিস এর যে ব্যবহারটা ওটা ক্লিয়ার হতে, আর পাবলিকেশনের বিষয়ে একটু ক্লিয়ার হওয়ার জন্য। অন্যান্য ক্লাসগুলো আমার খুবই ভালো লেগেছে, আপনার যথেষ্ট আন্তরিকতা ছিল। আম, খুব ভালো লেগেছে, ধন্যবাদ আপনাদের। কিন্তু এই দুটো বিষয়ে আসলে আমি একটা ক্লাস করতে পারিনি, হয়তো ওখানে এসপিএসএস এর ব্যবহার নিয়ে যে ক্লাসটা ছিল আপনি করে ফেলছেন। এসপিএসএস এর যে ব্যবহারটা একটু ক্লিয়ার করে দেন। এসপিএসএস এর ওখানে জাস্ট ধারণা দিছি, নট দ্য ক্লাস। কারণ এসপিএসএস এর আমাদের ব্যাচই আছে, ওই ব্যাচে আমরা পুরো এসপিএসএস জার্নিটা গো থ্রু করি। এইটা হয়তো ওই যে আশিক ভাই তো বললো একদিন আমাদের যে আমরা এসপিএসএস যে জার্নি, ওইখানে আমি জাস্ট এইটা এসপিএসএস এর যে ইন্টারফেস দেখেছি, নট দ্য ক্লাস, নট দ্য থিং। আচ্ছা 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 জাস্ট আচ্ছা। জাস্ট দ্যাট দ্য থিং। সেজন্য ভাইয়া। আর যেমন পাবলিকেশনের বিষয়ে আজকে আপনি তাত্ত্বিক ক্লাস নিয়েছেন, যদি এটা ব্যবহারিক ক্লাস হতো আমার মনে হয় আমার একটু ভালো হতো। আমি অন্যান্য যেটা বললাম, আপনি হ্যান্ড আউটটা চেক করে আপনি যেভাবে মানে পাবলিকেশনের ক্ষেত্রে, এখন আপনার পাবলিকেশনের ক্ষেত্রে অলওয়েজ আপনি মনে রাখবেন, আপনার ফার্স্ট জিনিস, আপনি পাবলিকেশনের ক্ষেত্রে আপনি যদি ফান্ডিং পান দ্যাটস ফাইন। পাবলিকেশন আমি যে বললাম, ওই যে আমার যেই পাবলিকেশনের জন্য যাচ্ছে যে পেপারটা, সেটার কস্টই হচ্ছে ইউএসডি 3000। সো বুঝতে পারছেন যে কি পরিমাণ হিউজ একটা অ্যামাউন্ট। সো আপনার পাবলিকেশন চুজ করতে হবে, ধৈর্য ধরতে হবে। যে পাবলিকেশন আপনি যদি স্কোপাস ইন্ডেক্স জার্নাল গুলোতে দেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হাতে মিনিমাম 6 মাস টাইম ধরে আপনাকে পাবলিকেশনের জন্য মানে পাঠাইতে হবে। তারপর কতদিন লাগবে, রিজেকশন আসবে, রিভিশন আসবে, সেই জিনিসগুলো থাকবে। আর কিভাবে চেক করবেন? স্কোপাসে ক্লিক করে আপনার জার্নালটা স্কোপাস ইন্ডেক্স কিনা সেই জার্নালের নাম দিবেন, টাইটেলে গিয়ে জার্নালের নাম দিবেন, চলে আসবে। যেমন এই যে দেখেন, আপনি রেকর্ডেড ক্লাসে গুলো দেখতে পাবেন যে জার্নালে নামটা দিছি, ওইখানে চলে আসছে যে এটা, হ্যাঁ, এটা স্কোপাস ইন্ডেক্স জার্নাল। তো অলওয়েজ আপনাকে খুঁজতে হবে যে স্কোপাস ইন্ডেক্স জার্নাল। আর যেটা আমি পার্সেন্টেজ বললাম, এখন জার্নাল ওয়াইজ আপনাকে সেটা ভাগ করতে হবে যে কোন কোন পার্টটা কি পরিমাণ আসবে। সো আমি পার্সেন্টেজ গুলো এই কারণে বলছি, হ্যান্ড আউটে লিখে রাখবেন, লিখে রাখার প্রয়োজনে। আর আমি তো সে হ্যান্ড আউটে সেটা শেয়ার করে দিব যে কত পার্সেন্ট কি থাকবে, সেটা আমি শেয়ার করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি কোনো একটা নতুন ব্যাচে আপনাদের সাথে আবার, যারা ইচ্ছুক ইনশাল্লাহ স্পেস হোক, স্মার্ট পিএলএস হোক, জয়েন করবেন, সেখানে কথা হবে। আর অলওয়েজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে, কারো কোনো রিসার্চ রিলেটেড প্রবলেম হলে বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে ইউ ক্যান নক মি এনি টাইম। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।